যখন আপনি শুনলেন আপনার পোস্টার নিয়ে এরকম বিক্ষোভ হচ্ছে, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল? বিচার ব্যবস্থা যদি ভেঙে পড়ে হুম। তাহলে সে সমাজ টিকতে পারে না। রাজনীতিতে কবে আসছেন? যে বিচার ব্যবস্থা নিজের সম্মান রক্ষা করতে পারছে না, সাধারণ মানুষের ভরসার স্থল হয়ে উঠবে কিভাবে? বিচার ব্যবস্থার অক্ষমতাকে প্রজেক্ট করলে লাভ এক পক্ষেরই হয়, কিছু দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতার এই সুবিধা হয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলেন বিচারপতিরা কাদের টাকায় মায়না পান, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যখন সিটিং জাজ অবস্থায় অবসর নিয়ে রাজনীতিতে এলেন, আপনি কি চমকে গেছিলেন এই সিদ্ধান্তে? দুর্নীতির মামলা যখন আপনার এজলাসে এলো, আপনি কি ঘুণা করেও সেই দুর্নীতির পরিমাণ আগে থেকে অনুধাবন করতে পেরেছিলেন? দুর্নীতি শব্দটা উঠলেই যেন শিক্ষা ব্যবস্থায় সবাই মনে করে চাকরির দুর্নীতি। খালি চাকরির দুর্নীতি নয়, একটা হোল শিক্ষা ব্যবস্থার প্রতিটা রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে পড়েছে। বিচারকরা ভগবান হতে পারে না? কখনো না। এই যে চাল ডালকে আলাদা করা গেল না, এটাকে বিচার ব্যবস্থার ঘাড়ে চাপিয়ে দেওয়া, এই যে প্রবণতা, এটা কতটা ঠিক? যদি একজন বিচারক মনে করেন যা হচ্ছে হবে, আমরা কিছু করার নেই, তার থেকে ভয়ানক সিচুয়েশন আর কিছু হতে পারে। নমস্কার, আপনারা দেখছেন শিবম দাস পডকাস্ট। আর এই পডকাস্টে আমাদের সঙ্গে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত আছেন যার কড়া পর্যবেক্ষণ দুর্নীতিবাজদের ঘুম উড়িয়ে দিয়েছে শেষ কয়েক বছরে। তিনি রীতিমতো তার বিচার ব্যবস্থায় কিংবা তার কড়া জাজমেন্টে বহু সাধারণ মানুষের ভরসা ফিরিয়েছেন বিচার ব্যবস্থার প্রতি। তিনি অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। স্যার, প্রথমে শিবম দাস পডকাস্টে আপনাকে স্বাগত। কেমন আছেন? ভালো আছি, খুবই ভালো আছি, নমস্কার। স্যার, প্রথমেই শেষ থেকে শুরু করি। সংবর্ধনা নিলেন না কেন? কারণ বিচারপতিরা যখন অবসরে যান তখন তো বার অ্যাসোসিয়েশন, আইনজীবীদের পক্ষ থেকে একটি সংবর্ধনা দেওয়া হয়। সেই সংবর্ধনাটা আপনি প্রত্যাখ্যান করলেন কেন? এটা বুঝতে গেলে ব্যাকগ্রাউন্ডটা একটু বুঝতে হবে। আমি 1990-91 সাল থেকে বার অ্যাসোসিয়েশনের মেম্বার, তারপরে প্র্যাকটিস করেছি দীর্ঘদিন। প্র্যাকটিসের পরে আমার এলিভেশন হয়েছে বেঞ্চে, কিন্তু যখন আমি এলিভেটেড হই তারপরেও বার অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ আমি কন্টিনিউ করেছি। আমার বলার অর্থ এই যে আমি কিন্তু এই অ্যাসোসিয়েশনের একজন মেম্বার, রাইট? প্রথমে অ্যাডভোকেট হিসেবে, তারপরে বিচারপতি হিসেবে। একটি মামলা সুপার নিউমারারি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, সেই মামলাটি আমার কোর্টে পেন্ডিং ছিল এবং যথাযথ কারণ জন্য মামলাটা ইমিডিয়েট শুনানি সম্ভব হচ্ছিল না, তার কারণ তার কানেক্টেড ম্যাটার সুপ্রিম কোর্টে পেন্ডিং ছিল। রাজ্যের তৎকালীন অ্যাডভোকেট জেনারেলকে আমি যখন প্রশ্ন করি যে সুপ্রিম কোর্টে ওই মামলাটি পেন্ডিং থাকলে এই অবস্থায় আমরা কি মামলাটা শুনানি করা যেতে পারে, কেননা যে বিষয়টা বা যে ইস্যুটা আমার সামনে ছিল, that may be incidentally an issue for the Supreme Court. Naturally, দুটো কোর্ট তো একই ইস্যুতে বিচার করাটা সমীচীন নয়। এটা খুব বহুল প্রচলিত কথা আছে, কন্ট্রাডিক্টরি জাজমেন্ট হতে পারে। সেটা অ্যাভয়েড করার জন্য আমরা সাধারণত এই ধরনের ইস্যু একটা কোর্টে পেন্ডিং থাকলে, বিশেষ করে সুপ্রিয়ার কোর্টে পেন্ডিং থাকলে, তার নিচের কোর্ট সেটাকে অ্যাভয়েড করে। সুপ্রিম কোর্টে পেন্ডিং থাকলে হাইকোর্ট অ্যাভয়েড করে। তৎকালীন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, না, আমি এই অ্যাসুরেন্স দিতে পারবো না যে এই ইস্যুটা সুপ্রিম কোর্টে পেন্ডিং মামলায় একটা ইস্যুটা উঠবে না। স্বাভাবিকভাবেই তখন মামলাটা শুনানি করা যায়নি। তারপরে ওই 26,000 চাকরি, শিক্ষকদের চাকরি চলে যাওয়ার পরে সেই ইস্যুটা ডিভিশন বেঞ্চ আনসার করে দেওয়ার পর মনে হয়েছিল এই মামলাটি আবার নেওয়া যায়। সেটা ছিল দেরি হওয়ার কারণ। সেটা কিন্তু চাকরি প্রার্থীদের আইনজীবী
সরকারি আইনজীবী সবাই জানতেন, হুম, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে কোনো একটা পার্টিকুলার দিন হাইকোর্ট প্রেমিসেসের মধ্যে আমার ছবি বাড়ানো হলো। তারপরে আইনজীবী যারা মামলা করছেন তাদেরকে আক্রমণ করা হলো, সেটাও আবার পুলিশের সামনে, হাইকোর্ট, অলমোস্ট হাইকোর্ট প্রেমিসেসের মধ্যে। রাইট। তো এটার আঘাত কিন্তু কোনো ব্যক্তি জজ সাহেবের উপরে নয়, এটা হোল ইনস্টিটিউশনের উপরে আঘাত। আমি একটা জিনিস এক্সপেক্ট করেছিলাম, আমি মনে করি আমি সঠিক এক্সপেক্ট করেছিলাম, যে অ্যাটলিস্ট একটা কোনো প্রতিবাদ, আমি যে অ্যাসোসিয়েশনের মেম্বার, সর্বোপরি হাইকোর্টের মর্যাদা যেখানে আঘাতপ্রাপ্ত, সেখানে একটা রিয়াকশন এক্সপেক্ট করেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, কোনো কর্নার থেকে কোনো রকম প্রতিবাদ দেখা যায়নি। এটা একটা আমার বিশাল অভিমান ছিল। এই অভিমানের তো একটা অভিব্যক্তি হবে কোনো না কোনো ভাবে। তাই ওই ফুল কোর্ট রেফারেন্সে ন্যাচারালি নিয়ম অনুযায়ী সব অ্যাসোসিয়েশনের যারা পদাধিকারী তারা বক্তব্য রাখবেন। ন্যাচারালি সেখানে খুব আমার সম্বন্ধে অনেক ভালো ভালো কথা বলা হবে, আমি কত ভালো ভালো কাজ করেছি, বারের কত প্রিয় পাত্র আমি, এরকম মানুষ ইত্যাদি প্রভৃতি। তো আমি দেখি যতটুকু আমাকে চিনি, আমি দেখেছিলাম যে সেক্ষেত্রে আমার রিয়াকশনটা খুব একটা ভালো হতো না। আপনি কিছু স্পন্টেনিয়াস কিছু উত্তর দিয়ে দিতে পারতেন। এবং সেইটা যদি আমার রিয়াকশনটা ওরকম হতো, সেক্ষেত্রে সেটা কিন্তু হাইকোর্টের মর্যাদার পক্ষে ভালো হতো না, এবং ওই প্ল্যাটফর্মটা সেই কাজের বা সেই রকম রিয়াকশনের উপযুক্ত প্ল্যাটফর্ম নয়। আমি এই সিচুয়েশনটা অ্যাভয়েড করতে চেয়েছিলাম, তার জন্যই আমি যাইনি। দুটোই একসাথে করা হলো। আমার ক্ষেত্রে, আমার পরিসরে আমার যতটুকু প্রতিবাদ করার জায়গা, আমার মনে হয় এর থেকে ডিগনিফাইড ওয়েতে আমার প্রতিবাদ করার কোনো জায়গা ছিল, তাই আমি যাইনি। স্যার, যখন আপনি শুনলেন আপনার পোস্টার নিয়ে এরকম বিক্ষোভ হচ্ছে, এমনকি প্রেস কনফারেন্সও করা হয়েছিল একটি নির্দিষ্ট দলের পক্ষ থেকে, আপনার নাম করে কোট আনকোট বিভিন্ন কথাবার্তা বলা হয়েছিল, এবং এই মামলাকারীর যারা আইনজীবী তাদেরকে হাইকোর্ট পাড়াতেও ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়েছে, যখন আপনার কাছে পুরো বিষয়টা যায়, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল? আমার প্রাথমিক প্রতিক্রিয়া যেটা হয়েছিল যে সেটা অবশ্যই একটা বিচারপতি হিসেবে, এবং আমি আমার ইনস্টিটিউশনের প্রতি আমার যা কমিটমেন্ট বলুন, ভালোবাসা বলুন, দায়বদ্ধতা, যে ফর্মেই আপনি বলুন, তাতে যেটা হওয়া উচিত সেরকম ভাবেই আমার মধ্যে একটা রাগ হয়েছিল। এটা যারা ইন্ডালজ করেছিল বা যারা করছে, এবং আমার মনে হয়েছিল এটা যদি আজকে বাড়তে দেওয়া হয় তাহলে এটা বিপদ বিচার ব্যবস্থার পক্ষে একটা বিশাল বিপদ সংকেত। যাই হোক, একটা কন্টেম্প পিটিশন পেন্ডিং আছে, সেটা তার নিজের বিচার, নিজের পথে তার বিচার হবে। তবে এই বিষয়গুলো যারা ইন্ডালজ করে তারা বোধহয় ভুলে যান, বা তাদের ভুলিয়ে দেওয়া হয়, বা তাদের মূল যা তাদের গ্রিভান্স তার থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য, যে বিচার ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে সে সমাজ টিকতে পারে। আমাদের এত বড় দেশ, এত বড় দেশের সৌভাগ্যক্রমে মানুষ এখনো যথেষ্ট আইনের প্রতি শ্রদ্ধাশীল। দায়িত্ব সবার, দায়িত্ব খালি একা জুডিশিয়ারির না, দায়িত্ব লেজিসলেচারেও, যাতে মানুষের আস্থা বিচার ব্যবস্থার উপরে থাকে। স্যার, শুধু তো আপনি নন, এর আগেও হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির বাইরে বিক্ষোভ পোস্টার আমরা দেখেছি। আরো এক বিচারপতিকে কার্যত বিভিন্ন বিক্ষুব্ধ ঘটনার সম্মুখীন হতে হয়েছে। হাইকোর্টের ইতিহাসে এই নজিরবিহীন ঘটনা তো এর আগে খুব বেশি এইভাবে দেখা যেত না, কিন্তু বর্তমানে কি অনেক বেশি দেখা যাচ্ছে? একটা বিষয় আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে, আমি দোষ দেব না যে বিচার ব্যবস্থা প্রতি মানুষের কোথাও যেন একটা আস্থার ঘাটতি দেখা দিচ্ছে। এই আস্থা ফিরিয়ে আনাটার দায়িত্ব খালি যারা আস্থা হারিয়েছে তাদের উপরে নয়, যারা আস্থা দিতে পারে তাদের উপরে। এবং কমন কথা, খুব
ট্রাই-কোটেড ল উইল টেক ইটস ওন কোর্স। রাইট। এখন তার কোর্সটা কি, সে যদি তার নিজস্ব পথে চলতে যায়, আপনি তার কোর্সকে যদি ডাইভার্ট করতে চান, তাহলেই তো যত গন্ডগোলের সূচনা। আজকে এত বড় দেশে তার জনসংখ্যার সাথে বিচারকের অনুপাত দেখুন, আপনি ইনফ্রাস্ট্রাকচারে ঘাটতি, বাজেট ঘাটতি, কত পার্সেন্ট টাকা বিচার ব্যবস্থার জন্য বাজেটে অ্যালটেড হয়, কিন্তু তার মধ্যেও মানুষের আস্থা কিন্তু ওই শেষ পর্যন্ত কোর্টে। কিছু মানুষ তার সুবিধার জন্য যদি কোর্ট, বিচারপতি এদের বিরুদ্ধে মানুষ খেপানোর চেষ্টা করে, সমাজে কিন্তু সমাজের শৃঙ্খলা রাখা যাবে না। ইট উইল বি গ্রেট ডিজাস্টার ফর দি হোল অফ দি সোসাইটি। রাইট। যারা এটা ইন্ডালজ করছেন, এই আগুন জ্বাললে কিন্তু তাদেরও পুড়ে মরতে হবে। শুভ বুদ্ধির উদয় হোক, আশা করতে পারি। বিচার ব্যবস্থা কি এই পুরো পদ্ধতিটাকে আটকে রাখতে পারে না বা আটকে দিতে পারে না? মানে বিচারপতিদের যা খুশি বলা যায়, বিচার ব্যবস্থার বিপক্ষে যা খুশি পদক্ষেপ নেওয়া যায়, এ তো সামাজিক একটা প্রক্রিয়া। একটা কথা বলি, বিচারকরা আইনের বিচার করবেন, বিচারকরা তাদের রায় দেবেন। মনে রাখতে হবে বিচারকের হাতে কিন্তু এক্সিকিউশন পার্টটা নেই। একটা জায়গায় সে দেনদার বা জাজমেন্ট ডেটার যদি সাধারণ মানুষ হয়, তাকেও সেটা মানতে হবে, সরকার যদি হয় সরকারকেও মানতে হবে। এখন এটা তো স্বাভাবিক। প্রাইভেট পার্টির ক্ষেত্রে কোর্ট বিভিন্ন রকম পদ্ধতিতে এক্সিকিউশন এনশিওর করতে পারে, কিন্তু সেই একই পদ্ধতিতে এনশিওর করতে গেলে আমার দরকার স্টেট মেশিনারি। রাইট। ইফ দ্য স্টেট মেশিনারি ডাজ নট ওয়ার্ক, একটা বাড়ি ভাঙার অর্ডার হলো, জজ সাহেবকে নিজে হাতুড়ি ছেনি দিয়ে বাড়ি ভাঙ, তখন তো স্টেট তাকে এক্সিকিউট করবে। একজনের তো দায়বদ্ধতা আছে, দেয়ার মাস্ট বি সামওয়ান, মাস্ট বি। এই যে অ্যাকাউন্টেবিলিটির অভাব, রায় যখন হয়েছে তখন মানতে হবে। আমি এর যুক্তির সাথে না, আমার মনে হতে পারে যুক্তিটা ঠিক নয়, কিন্তু রায়টাকে তো মানতে হবে। যে ট্রেন্ড এখন দেখা যাচ্ছে সেটা হচ্ছে কোর্টকে হেয় করার একটা মানসিকতা তো ডেভেলপ করছে প্রতি মুহূর্তে, এবং ইন্ডিভিজুয়াল অ্যাটাক টু জাজ অফ দি ইনস্টিটিউশন will lead us to a disaster, to a destruction. যার প্রবণতা ক্রমাগত বাড়ছে এবং তার ললেসনেস ইন দ্য সোসাইটি হচ্ছে এটা তার রেজাল্টেন্ট। আমরা যা দেখছি। আপনি কি এখনো অবধি এর সলিউশন খুঁজে পেয়েছেন? মানে আমি প্রশ্নটা আরো স্পেসিফিক্যালি করতে চাই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলেন বিচারপতিরা কাদের টাকায় মায়না পান, আমি জানি না, ক্লুলেস। আপনার কি মনে হয় না ক্লুলেস থাকে? এটা আমি বলবো হয়তো একটু বোঝার অভাব হয় আর কি। বিষয়টা মাইনে পাওয়া বা মাইনে দিয়ে আমি কাউকে পুষেছি এটা নয়। ভারতবর্ষের সংবিধানটাকে যদি না বুঝি আমরা, তাহলে হতে পারে কোনো এক মুহূর্তে, আমি যদি খুব নরম ভাবে বলি, তাহলে হচ্ছে এটা কিছুটা সাময়িক বোধগম্যতার অভাব, এর আর কিছু বলার নেই। কিন্তু বিচার ব্যবস্থা কে সম্মান করা বা তাকে মান্য করা, এটা প্রয়োজন। কিন্তু দেশে আইনের শাসনের জন্যেই আইনসভার কাজ, যে কোর্ট কি করছে, আইনসভা যে আইন তৈরি করছে, কোর্ট সেই আইনের ব্যাখ্যা করে বলছে যে এটা এইভাবে ইমপ্লিমেন্টেড হবে, আবার সেটা ফিরে যাচ্ছে আর একটা উইং অফ দি স্টেট, তারা সেটা এক্সিকিউট করবে। কিন্তু যদি দেখা যায় যে আইন তৈরি করছে তারা যদি মনে করে যে আমার এই আইনের ব্যাখ্যা করবে বা এই আইনের ব্যাখ্যার পর সে
পদ্ধতি বলবে এটা এইভাবে, এর মানে এই, বা এটা এইভাবে প্রয়োগ হওয়া উচিত, তারপরে আমি মানবো না। এ তো নিজের মুখেই নিজে কালি মাখার মতো ব্যাপার হবে। আপনাকে মনে হয় না এই আত্মগরিমাটা রক্ষা করার দায় বিচার ব্যবস্থারই অনেক বেশি স্ট্রিক্ট হওয়া উচিত? না, আরেকটা কথা বলি, এই যে সেপারেশন অফ পাওয়ারটা তো খুব পরিষ্কার, এবং এতে দীর্ঘদিনের একটা কন্ট্রাডিকশন আছে, সুপিরিয়রিটি নয়। অর্থাৎ আমার মনে পড়ছে, যদি আমি খুব ভুল না করি, কাস্টাভরস বা কারো একজন বিখ্যাত পরিচালকের একটা কথা আমি দীর্ঘদিন আগে শুনেছিলাম, মেইন কন্ট্রাডিকশন অফ দিস ওয়ার্ল্ড ইজ হু উইল গিভ দ্য অর্ডার অ্যান্ড হু উইল ওবে ইট। বিষয়টা এইভাবে দেখলে চলবে না। আমাদের কনস্টিটিউশন এই পাওয়ার ব্যালেন্সিংটা খুব সুন্দর করে করা আছে, রাইট? কোনো কোনো জায়গায় ওভারল্যাপ করে, তখনই কোর্ট এসে বিচার করে বলে না এটা এইভাবে হবে। তোমার খারাপ লাগতে পারে, এমন নয় যে কোনো রায় ভুল নেই, কিন্তু কি করা যাবে, পরবর্তীকালে দেখা গেল যে সেই রায় কোনো একটা পদ্ধতির মাধ্যমে প্রমাণ হলো যে হ্যাঁ, যেভাবে এক্স পারসন বিং আ পলিটিক্যাল লিডার ইন্টারপ্রেট দি ল ওয়াজ কারেক্ট, রাইট? he has to accept it with the good spirit. কিন্তু তুমি যদি বলো আমি মানবো না, সেটা একটা ডিজাস্টার্স। মানে আর লকে এনফোর্স করার জন্য হোয়াট ইজ কন্টেম্পট, আমি কন্টেম্পটের কনসেপ্ট আমি যেটুকু বুঝি এটা নয় যে অর্ডারটাকে এনফোর্স করার জন্য। কন্টেম্পট কোর্টের বিচার্য বিষয় হলো যে তুমি এটা, এই হচ্ছে আদেশ, তুমি এটা উইলফুলি ডেলিবারেটলি ভায়োলেট করেছো, দেয়ারফর ইউ আর লায়াবল টু সাম পানিশমেন্ট, রাইট? তো এই পানিশমেন্টটা আমি নিতে প্রস্তুত নই, তাই আমি অর্ডারটা মানতে হবে। এরকম সুন্দর একটা ব্যবস্থা, এই ব্যবস্থায় যদি এটাকে কোর্টকে একটা ভূমিকা নিতে হয় লাঠি হাতে নিয়ে দারোগার মতো, সেটা কন্টেম্পট জুরিসডিকশনের কাজ নয়। বাট এই জন্য বলা হয় যে তুমি ব্যাখ্যা করো তুমি কেন এই অর্ডারটা মানোনি, অর্থাৎ এটার পিছনে ইন্টেনশন অফ ইয়ার্স টু ভায়োলেট ইট ডেলিবারেটলি, এগুলো খুব মাইনিউটলি দেখতে হয়। তো কন্টেম্পটই একমাত্র পদ্ধতি নয়, বা কোর্ট কখনোই একটা ভয়ানক রকম মূর্তি নিতে পারে না অর্ডারটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। এই সেপারেশন অফ পাওয়ারে প্রত্যেকের নিজস্ব দায়িত্ব ডিস্ট্রিবিউট করা আছে কনস্টিটিউশনে। স্যার, সাধারণ মানুষ তো এই প্রশ্ন করতেই পারেন, যে বিচার ব্যবস্থা নিজের সম্মান রক্ষা করতে পারছে না, সাধারণ মানুষের ভরসার স্থল হয়ে উঠবে কিভাবে? মানে প্রভাবশালীরা যা খুশি বলতে পারেন বিচারপতিদের বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলতে পারেন, এই প্রশ্ন কি অমূলক? নিঃসন্দেহে কন্টেম্পট জুরিসডিকশনটা সেজন্যই তো আছে। ইট ইজ নট দ্যাট। দেখুন, কন্টেম্পটের, আপনি যদি কন্টেম্পট কাউকে যদি হোল্ড করে, তার যে শাস্তি বা যা হয় আর যা এক্সপেকটেশন থাকে তা তো মিলে না। সাধারণ মানুষের মনে হতে পারে এই কন্টেম্পট থেকে ফাঁসিতে ঝুলিয়ে দাও, তা তো বিবাহ ব্যবস্থা নয়। সুতরাং এটা যদি খুব গভীরভাবে দেখা যায়, যে অর্ডার ভায়োলেট করে, তা আমি আমার ব্যাখ্যা যেটা, তার মধ্যে যতটা ভয়, তার থেকে তার মধ্যেও একটা বিচার ব্যবস্থার প্রতি তার একটা সম্মানের, সে সম্মান করে, এই একটা বিশ্বাস থেকে কিন্তু কন্টেম্পট জুরিসডিকশন। মানে বিষয়টা এরকম নয় যে তাকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া। আপনি কন্টেম্পট অফ কোর্টস অ্যাক্ট দেখুন, বা কোথাও এরকম কোনো কন্টেম্পটের কথা বলা হয় না। কিন্তু যে অর্ডারটা অমান্য করলো বা জাজমেন্টটা অমান্য করলো, বোধহয় এর পিছনে একটা বিশ্বাসযোগ্যতা থাকে, একটা বিশ্বাস থাকে যে তার কিন্তু আদালতের প্রতি শ্রদ্ধা আছে। হয়তো তার এই অর্ডারটা এখনো পর্যন্ত এটা হয়নি যে কোর্টে দাঁড়িয়ে কেউ বলছে মানবো না, সে ব্যাখ্যা করার চেষ্টা করতে পারে একটা পরিস্থিতি,
রাইট। আমাদের সিভিল সোসাইটিতে, আমাদের সভ্য সমাজে এখনো পর্যন্ত কখনোই কোনো কন্টেমনার এসে বলেনি বা বলতে পারে না আমি মানবো না। যেটা বলতে পারে কোনো একটা পরিস্থিতিতে ব্যাখ্যা করতে পারে যে না আমি এটা এই কারণে করেছি বা করতে পারছি না, অনেক রকম ব্যাখ্যা হতে পারে। অর্থাৎ যে যার বিরুদ্ধে এই কন্টেম্পটের অভিযোগ আসছে সেও কিন্তু চেষ্টা করে বিষয়টাকে একটা রিজনেবল ব্যাখ্যার মধ্যে আনার। কোর্টের সম্মান রক্ষা সে করতে চায়, এই কথাটা তাকে প্রথমে বলতে হয়। আমরা কোর্টের প্রতি ডিসরেসপেক্টফুল নই। সুতরাং তুমি ফিল করতে পারো যে না এটা তো তুমি ডিসরেসপেক্টফুল দেখিয়েছো। অর্থাৎ কোর্ট ব্যাপারটা ওরকম নয় যে যেখানে জজ সাহেবরা বসে আছেন শাস্তি দেওয়ার জন্য। এটাই তো নাইসিটি অফ আওয়ার সিস্টেম অফ ল, যার জন্যই তো টিকে আছে। কিন্তু এরকম একটা ব্যবস্থাকে ডাইজেস্ট করার জন্য যে শিক্ষিত মনন দরকার, দুঃখের বিষয় আজকাল সমাজের বিভিন্ন স্তরে সেই শিক্ষিত মননের বড্ড অভাব। তার ফলাফল হচ্ছে এটা, শব্দ ব্যবহারের ক্ষেত্রে, শব্দ চয়নের ক্ষেত্রে কোর্ট বা বিচারপতি বলুন, কোর্ট বলুন, এমনকি তার কলিগদের প্রতি শব্দ চয়নের ক্ষেত্রেও সে কথা আছে না আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ। মানেটা কি? একটা সভ্য সমাজে মানুষের বাচন ভঙ্গি, তার শব্দ চয়ন, সভ্য সমাজ এক্সপেক্ট করে যে তোমার বাচন ভঙ্গি এর থেকে নিচে নামবে না। সেটা ওই রাস্তার রকের ভাষা হয়ে যাবে না, যেটা হচ্ছে, যেটা খুব আনফরচুনেটলি উই আর টেন্ডিং টুয়ার্ডস দ্যাট। কোথায় কি বলতে হয় না সেটা কেউ শিখছে না বা শেখার প্রবণতাও নেই। মনে করছে যে আমি এইটা কি বললে আমি জনপ্রিয় হব, হিরো হব। স্যার, বিচার ব্যবস্থা এবং বিচার ব্যবস্থাপনাকে নিয়ে সাধারণ মানুষের মনে তো অনেক কৌতূহল থাকে। সে এটা কি আপনি বিশ্বাস করবেন যে যখন প্রভাবশালী ব্যক্তিত্বরা সেই বিচার ব্যবস্থার সম্মানকে সম্মানহানি করতে চান, বিচার ব্যবস্থাকে সাম্প্রতিক সময় অনেক বেশি অ্যাগ্রেসিভ হতে হবে এবং অনেক বেশি কড়া একটা পদক্ষেপ নিতে হবে, অন্তত সেই সাধারণ মানুষগুলোর জন্য যারা এখনো বিচার ব্যবস্থাকে সুপ্রিম ভাবেন? বিচার ব্যবস্থার প্রতি মানুষের শ্রদ্ধাটা আমাদের বিচার ব্যবস্থাকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। এটা যদি না করা যায়, মানুষের যদি সাধারণ মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা চলে যায়, সেটা কিন্তু সিভিলাইজ সোসাইটির পক্ষে একটা ভয়ানক সময় বা ভয়ানক ইঙ্গিত। একটু আগে যেটা বলছিলাম, বিচারকদের সংখ্যা আর ভারতবর্ষের জনগণের মানে জনসংখ্যার প্রপোর্শনে নেগলিজেবল, নো। এত মামলার পাহাড় জমে আছে, এ তো প্রায় শোনা যায়, এত মামলার পাহাড় জমে আছে, হিউজ পেন্ডেন্সি। আচ্ছা, আপনি একটু চিন্তা করে দেখুন তো, যে পরিমাণ মামলা আর ভারতবর্ষের জনসংখ্যা, তার যদি প্রপোর্শন করেন, মানে মিলিমাইক্রন পার্সেন্টেজও আসবে কিনা সন্দেহ। তার মানে কি সাধারণ মানুষ, ভারতবর্ষের জনগণের কোনো রাইট ইনফ্রিঞ্জমেন্ট নেই? মানুষ কনসিয়াসলি আদালতকে অ্যাভয়েড করে, আর যখন অ্যাভয়েড করে তখন এক্সট্রা লিগাল মেজার্স বা এক্সট্রা লিগাল ফোরামস গুলোর জন্ম হয়। তো কেন অ্যাভয়েড করে? একটা বিষয় তো আমরা ভাবতেই পারি যে কোর্টে গেলে দীর্ঘ সময় লাগে, বা কোর্টে গেলে আমার খরচ যা, আমি সেটা পেরে উঠবো না। তখন ওই এক্সট্রা লিগাল মেজার্স তার মধ্যে সে গিয়ে ঢোকে, যে এটা যেই মুহূর্তে সেখানে সে প্রবেশ করে, সেই মুহূর্তে যারা এনকারেজড হয় তাদের একটা বিশাল অংশ হচ্ছে
এই রাজনৈতিক যারা কর্মকাণ্ডে জড়িত, মানে রাজনীতি করেন আর কি, এই আস্থা ফেরানো। দেখুন অনেক রকম বিষয় হচ্ছে, যেরকম মামলা সে নিজে করতে না পারলে লিগাল এড আছে, অনেক কিছু আছে। অন পেপারস ডিফারেন্ট টাইপস অফ থিংস আর দেয়ার, রাইট, এনকারেজ করার জন্য যে তোমার পয়সা না থাকলে তুমি মামলা করতে পারবে না তা নয়, কিন্তু সেটা সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছানি। আসলে ব্যবস্থাটাকে তো পপুলার করতে হবে। ব্যবস্থাটা যদি এরকম হয়, দেওয়ালে যখন পিঠ থেকে যাবে তখন কোথাও যাওয়ার নেই, তখন আদালতে যাওয়া ছাড়া তোমার উপায় নেই। হ্যাঁ অবশ্যই একটা খুব বড় মেজার হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে দুপক্ষের মধ্যে আলাপ আলোচনায় কোনো সমস্যা মেটানো যায় কিনা। ভারতবর্ষের সিস্টেম জানা, তাতে এই যে মিডিয়েশনের প্ল্যাটফর্ম, সেটা পরিবার থেকে শুরু করে গ্রাম, পাড়া, যে অফিসে কাজ করে, আমরা প্রত্যেকদিন দেখবেন পরিবারের মধ্যে একজন বড় মানুষ, সে এসে কোনো পারিবারিক সমস্যার ক্ষেত্রে মিডিয়েশন না হয়ে কোর্টে গেছে, এমন মামলা বা এমন সংখ্যা খুব কম। কিন্তু এগুলোকে এনফোর্স করতে গেলে যেটা দরকার, সেটা হচ্ছে সামাজিক প্রেক্ষাপট আর চিত্রটা বদলাতে হবে। দুঃখের বিষয়, এই প্রেক্ষাপটগুলো সম্পূর্ণ বদলে গেছে। অতিরিক্ত রাজনীতিকরণ জীবনের প্রতিটা স্তরে। একটি বাচ্চাকে স্কুলে ভর্তি হতে হবে, ছেলেকে কলেজে ভর্তি করতে হবে, সে খালি মেরিটে পাবে না, তাকে একটা রাজনৈতিক কোনো দলের আশ্রয় নিতে হবে। এই পার্সপেক্টিভটা এত বড় হয়ে দাঁড়িয়েছে না, সাধারণ মানুষেরও কিচ্ছু করার নেই, তারা ব্যবস্থার শিকার। আজকে আমার নিজের ভিউ, ভারতবর্ষের জনগণের বা জনসংখ্যার নিরিখে পেন্ডেন্সি ইজ নেগলিজেবল। যদি রাষ্ট্র চায় প্রতিটা মানুষ তার নিজের অভিযোগ যদি নিজেদের মধ্যে মেটাতে না পারে, তাহলে আদালতে যাক। তাহলে আদালতকে আরো রোবাস্ট করতে হবে, আরো শক্তিশালী করতে হবে। কিভাবে? তার জন্য অতিরিক্ত অর্থ খরচ করে ইনফ্রাস্ট্রাকচার টোটাল ডেভেলপ করতে হবে, যাতে জনসংখ্যার অনুপাতে বিচারক, জনসংখ্যার অনুপাতে কোর্ট, ইনফ্রাস্ট্রাকচার এগুলো বড় হয়। তাহলেই তো রুল অফ ল এস্টাবলিশড হবে। আমার কথাগুলো শুনতে খুবই রাম রাজত্বের মতো মনে হচ্ছে। এটা না করলে শুধু বিচার ব্যবস্থাকে দোষ দেওয়া, যে কোর্টে গেলে কি সব হিন্দি সিনেমার ডায়লগ হয় না, তারিখ পে তারিখ, সব খুব পপুলার হয়, রাইট? তো সেটা তো হবেই। আর বিচার ব্যবস্থার অক্ষমতাকে প্রজেক্ট করলে লাভ এক পক্ষেরই হয়, কিছু দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতার এই সুবিধা হয়। বিচার ব্যবস্থাকে গ্লোরিফাই করা বা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখা সভ্য সমাজের লক্ষণ। সেটা যদি না থাকে, তাহলে বুঝতে হবে সমাজটা পচতে শুরু করেছে। স্যার, দুর্নীতিবাজদের কথা বললেন, দুর্নীতির মামলা যখন আপনার এজলাসে এলো, আপনি কি ঘৃণা করেও সেই দুর্নীতির পরিমাণ আগে থেকে অনুধাবন করতে পেরেছিলেন? আমি খুব পরিষ্কার করে বলি যে আমার আইনজীবী পরিচয়, মানে আইনজীবী যখন আমি ছিলাম, আমি যে ধরনের মামলা করতাম, তাতে আমি দুর্নীতি বলতে শিক্ষা দুর্নীতি সংক্রান্ত মামলাগুলো আমি দীর্ঘদিন ধরে হ্যান্ডেল করেছি। আমি যে ধরনের মামলা করতাম, সিভিল মামলা, পার্টিকুলারলি আমার আরো একটা সেকশন যেটা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে ম্যাট্রিমোনিয়াল, কাস্টাডির মামলা। এগুলো খুব বেদনাদায়ক মামলা, কিন্তু এগুলো ডিল করতে গেলে না একটু অন্যরকম ভাবে বিষয়টা ডিল করতে হয়। তো যাই হোক, তাতে করে কিন্তু কাউকে দেখা গেছে সে ঠিক সঠিক মানুষের মতো ব্যবহার করছে না, তার বাচ্চাকে খেতে দিতে চাইছে না, সেগুলো খুব বেদনাদায়ক। অবশ্যই মানুষ হিসেবে সেগুলো কষ্ট হতো। কিন্তু যখন আমি এই
শিক্ষা দুর্নীতি বলতে চাকরির দুর্নীতির দুর্নীতি। মামলা দেখলাম, তখন আমার সত্যি একটু অবাক হওয়ার মতো অবস্থা হলো যে কোনো গভর্নমেন্ট জবের ক্ষেত্রে একটা পারসেপশন কাজ করতো যে মডেল এমপ্লয়ার, রাইট। একটা স্ট্যাটুটারি বডি সিলেকশন প্রসেস কন্ডাক্ট করছে, কিন্তু তাতে যে এইভাবে করা যায় এটা আমার ধারণা কিন্তু ছিল না। তবে দুর্নীতি খালি চাকরি দেওয়ার ক্ষেত্রেই নয়, দুর্নীতি শব্দটা উঠলেই যেন শিক্ষা ব্যবস্থায় সবাই মনে করে চাকরির দুর্নীতি, খালি চাকরির দুর্নীতি নয়, একটা হোল শিক্ষা ব্যবস্থার প্রতিটা রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে পড়েছে। এবং এটা আমি বিশ্বাস করি না এটা একদিনের ঘটনা, এটা দীর্ঘদিনের একটা প্র্যাকটিস। সেটা মিড ডে মিল হোক, স্কুল বন্ধ করা, ছুটি দেওয়া, এসব ব্যাপারই হোক, কোনো কারণ অকারণে স্কুল ছুটি, কারণ অকারণে বাচ্চাদের বিভিন্ন কি বলবো প্রোগ্রামে পার্টিসিপেট করানো, শিক্ষকদের কে শিক্ষা ছাড়া, পড়ানো ছাড়া অন্যান্য সব বিষয়ে এনগেজ করে ফেলা, এবং ন্যাচারালি এটা কিছু রাজনীতির দলের সাথে যুক্ত থাকলে অনেক রকম সুযোগ সুবিধা পাওয়া যায়। সেটা কিন্তু খালি বাংলার ফিচার বলে কথা নয়, এটা সারা ভারতবর্ষেরই মোটামুটি এখন ফিচার। সরকারি স্কুলের শিক্ষকেরা একটু শাসক শ্রেণীর দিকে, যারা রুল করে তাদের দিকে একটু ইনক্লিনেশন বা ঘেঁষে থাকে, সুযোগ সুবিধা পাওয়া যায়, তো স্বাভাবিক মানবিক মানুষের ধর্ম। স্যার, সাম্প্রতিক সময়ে বিচারপতিদের বিপক্ষে একটা অভিযোগ বিভিন্ন ক্ষেত্রে তোলা হয়েছে সমাজ মাধ্যমে, যে বিচারপতিরা ইচ্ছাকৃত এত চাকরিকে এক কলমের খোঁচায় বাদ দিয়ে দিলেন। আপনি তো এই পুরো বিষয়টি অত্যন্ত সামনে থেকে দেখেছেন, নিজে প্রক্রিয়ার মধ্যে যুক্ত ছিলেন, এর ব্যাপকতা স্যার কোন লেভেলে ছিল যে বিচারপতিদের এই ধরনের কড়া সিদ্ধান্ত নিতে হয়েছে? আমি এই বিষয়টার একটা বোধহয় একটু অপব্যাখ্যা আছে। বিচারপতিরা চাকরি খাননি, যে যখন রেকমেন্ডিং বডি অর্থাৎ এসএসসি বলল যে না আমরা তো বুঝে পাচ্ছি না এই লোকটার যা নাম্বার, যে আমরা রেকমেন্ড করেছি তার নাম্বারের সাথে আসল আমাদের সে সার্ভারের নাম, সহজ করে বলছি, মিলছে না, সুতরাং এ তো চাকরি পেয়েছে আমাদের বোকা বানিয়ে। যে রেকমেন্ডিং বডি স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট 97 এর আন্ডারেই একটা বিশেষ ধারা বা প্রভিশন আছে, যে এরকম করে যদি দেখে পরবর্তীকালে কমিশন যে কেউ কোনো একটা বেনিয়মে চাকরি পেয়েছে, তাহলে তার রেকমেন্ডেশন সে উইথড্র করতে পারে। তো আমি তখন কমিশনকে বলি, আচ্ছা তোমরা যখন নিজেরাই বলছো যে এটা এই এত নম্বর পাইনি, এটার মধ্যে কোনো একটা গন্ডগোল আছে, তাহলে কেন না তোমরা এই প্রভিশনে তার রেকমেন্ডেশনটাকে উইথড্র করছো। আলটিমেটলি ওই 900 এরকম একটা, যতদূর মনে পড়ছে এরকম একটা কিছু রেকমেন্ডেশন তারা উইথড্র করে। তাহলে সরকার মানে হাইকোর্ট কিন্তু চাকরি খেলো না। হাইকোর্ট যেটা বললো, দেখো তোমার যা আইন, সেই আইন অনুযায়ী তোমার এই লোকটি চাকরি পায় না, এ তোমাকে মিথ্যে বলে চাকরি কিনেছে, তোমার পাওয়ার আছে, তুমি রেকমেন্ডেশনটাকে উইথড্র করো। সে উইথড্র করলো। খুব দুর্ভাগ্যজনক ভাবে কমিশন সুপ্রিম কোর্টে গিয়ে বলল যে আমরা জজ সাহেবের কথা এটা করেছি, নট অফ দেয়ার ওন, সেটা অন্য চ্যাপ্টার অল টুগেদার। অর্থাৎ আজকে সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ যে রেকমেন্ডেশন গুলোকে সেট অ্যাসাইড করেছিল বা বলেছিল যেগুলো করা যায় না, এই রেকমেন্ডেশন গুলো বা এই অ্যাপয়েন্টমেন্ট গুলো ঠিক নয়, তার একটাই কারণ, সে দেখেছিল যে যে আইনটা করা আছে সেই অনুযায়ী হয়নি। তাই সে যে চাকরি নট করা সে অর্থে তো সে কোনো একটা আকাশ থেকে কিছু পেরে নিয়ে এসে বললো তোমাকে তুমি লম্বা পছন্দ হচ্ছে না, তুমি বেটে তুমি থাকবে, এরকম তো কিছু না। আইনের ব্যাখ্যায় যে তুমি এটা তোমার ইয়ে হবে না, তুমি যোগ্য নও, তাই তোমার করা হয়নি। তো জজ সাহেবরা তো হয়তো সিম্প্যাথেটিক ছিল,
প্রত্যেকেই মানুষ তো হুম, দেখেছি এতদিন ধরে চাকরি করছে, চাকরি চলে গেলে হুম। ছেলে মেয়ে বউ বাড়ি হুম। সংসার কি হবে, কিন্তু তার তো কিছু করার নেই। অন্য কারুর অপরাধ প্রমাণ হয়ে গেলে যতই সিম্প্যাথি হোক, সেই জজ সাহেবের কলম থেকে তো তাকে রাইট, ফাঁসির সাজাটাও সই করতে হবে। আরে যতক্ষণ আইন আছে ততক্ষণ Right. পর্যন্ত তাকে তো সেটা করতেই পারে। এমনকি কোনো জজ সাহেব যদি বিশ্বাসও করে হুম, যে দিস সেন্টেন্স, ফাঁসির সাজাটা সভ্য সমাজের লক্ষণ নয়, হুম, পার্সোনালি সে যদি বিশ্বাসও করে থাকে আমার মতো, হুম। কিন্তু আইন যদি থাকে তো সেটা ফলো করতেই হবে। রাইট। সুতরাং কোনো পার্টিকুলার জজ সাহেব বা কোনো এক শ্রেণীর জজ সাহেব এইভাবে আইডেন্টিফাই করার কোনো মানে হয় না। স্যার, এই যে চাল ডালকে আলাদা করা গেল না, এটাকে বিচার ব্যবস্থার ঘাড়ে চাপিয়ে দেওয়া, এই যে প্রবণতা, এটা কতটা ঠিক? না, এটা দেখুন, আমি আবার একটা কথা বলছি। আমার না প্রাথমিকভাবে দীর্ঘদিন আগে আমার হুম। মনে হয়েছিল যে বিষয়টা এমন ভাবে মিলেমিশে আছে, হুম, এই পুরো এন্টায়ার প্যানেলটা বা পুরো সমগ্র অ্যাপয়েন্টমেন্ট গুলো সেট অ্যাসাইড না করা গেলে কিছু করা যাবে না। হুম, কিন্তু অন মাই সেকেন্ড থট, অফকোর্স উইথ দি কনসালটেশন উইথ অন সাম অফ, আমরা কথা সঙ্গে হুম। যেরকম আজ তোমার সাথে কথা বলছি, ওভার দি কাপ অফ টি, আমাদের তো মনে হতে পারে কোনো খটকা থাকলে জিনিসটা কিরম ভাবে হতে পারে, আইনের পজিশনটা কি। রাইট। আমি যেটা জানি না দুজনের থেকে সেটা জেনে নিতেই পারি। তো আলোচনা করে আমার মনে হয়েছিল এদের মধ্যে তো কেউ কেউ সত্যি সত্যি জেনুইন ক্যান্ডিডেটও আছে। রাইট। হোয়াই দে শুড সাফার, পার্টিকুলারলি উদ্দেশ্যটা যখন আমার মনে হয়েছিল, এটা প্রথমে তো বুঝতে পারিনি, হুম। পরবর্তীকালে বুঝেছিলাম এই মিলিয়ে দেওয়াটাই ছিল আসল কাজ কিছু শ্রেণীর। রাইট। যারা দুর্নীতি করেছে তাদের প্রধান কাজটাই ছিল এইভাবে মিলিয়ে মিশিয়ে দাও, যোগ্য অযোগ্য মিক্স। সব মিলিয়ে মিশিয়ে দাও যাতে এটাকে কোনো মতে কেউ বাঁচতে না পারে, অসম্ভব বাঁচা হয়ে দাঁড়ায়। কিন্তু এগুলো করা যায় না, উদ্দেশ্য যদি অন্যরকম হয় তুমি করবে এটা কি? আপনি বিশ্বাস করেন যে এটা আলাদা করা যেত? একদম তাই করা যেত। যেরকম আমি একবার রেকমেন্ড করেছিলাম যে পশ্চিমবঙ্গে যত শিক্ষক, আমি যে অবশ্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ডেটাটা পেয়েছিলাম 1,25,000 1.5 লাখের মধ্যে, এদের জন্য একটা ওপেন পাবলিক ফোরামে অর্থাৎ একটা ওয়েবসাইট করা হোক, মেবি মেনটেন বাই এডুকেশন ডিপার্টমেন্ট অর এনি আদার অথরিটি, যেখানে শিক্ষকদের টোটাল পার্টিকুলার্সটা থাকবে। কারণ দুর্নীতির যত রকম ফের তোমরা জানো, দুর্নীতি বলতে আমি এমন পেয়েছি যে কোনোদিন কোনো পরীক্ষা টরীক্ষা কিছুই দেয়নি, সে অন্যের নাম জাল করে অদ্ভুত ভাবে সে মাইনে পেয়ে গেছে, বছর পর বছর চাকরি করে যাচ্ছে। তো এই দুর্নীতির শিকড় অনেক ভেতরে, অনেক গভীরে। তো আমার মনে হয়েছিল এগুলো যা দুটো পাঁচ যা হয়ে গেছে গেছে, ভবিষ্যতে যেটা যেন রেকার না করে। তো আমি বলেছিলাম তোমরা একটা ওয়েবসাইট করো যেখানে সব তথ্য থাকবে, শিক্ষক কবে অ্যাপয়েন্টমেন্ট পেলো, কোন সিলেকশন প্রসেসে অ্যাপয়েন্টমেন্ট, কবে রিটায়ার করছে, তাহলে ভ্যাকেন্সিটা কোথায় হচ্ছে, এবং এটা থাকবে একটা পাবলিক ডোমেইনে। আমি খুব ইয়ার্কি মেরেই বলেছিলাম যে খুব লাইট মুডে, যে কারোর যদি কোনো শিক্ষকের সাথে মেয়ের বাবার বিয়ে দিতে হয়, সে একদম স্কুলে যেতে হবে না, এক ক্লিকে জেনে যাবে পুরো তথ্যপাতি। রাইট। এর একটা অন্য উদ্দেশ্য ছিল। আমার মনে হয়েছিল দিস কুড হ্যাভ বিন, কারণ এটা 26,000 চাকরি চলে যাওয়ার অনেক আগে আমি বলছিলাম, কুড হ্যাভ বিন, আমার মাথায় এটা ছিল। আপনি কি কোনো স্যার সূত্র খুঁজে পেয়েছিলেন? মানে না, কুড হ্যাভ বিন আ স্টেপ টু আইডেন্টিফাই। আচ্ছা, যে মুহূর্তে সিলেকশন প্রসেসটা আইডেন্টিফাই করা যাবে সেই মুহূর্তে পাওয়া যাবে এরা এইভাবে আছে। ঠিক, দেখো খুব কঠিন কাজ ছিল না, কিন্তু সেটা আর আলটিমেটলি হয়নি, কিছু দূর গিয়ে বোধহয় বন্ধ হয়ে গেছিল, অনেক ডেটা সংগ্রহ করা হয়েছিল। এটা চিন্তা করে দেখো না কিরকম ভাবে, যদি তুমি দেখছো এক্স ওয়ার্কিং ইন দিস স্কুল, রাইট, ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট, এই হচ্ছে কি পে স্কেল থেকে শুরু করে সবকিছু যদি সেখানে থাকে, শিক্ষকদের পে স্কেল ফিক্সেশন একটা বিশাল মামলা, ঠিক আছে,
সব তথ্য যদি ট্রান্সপারেন্ট তথ্য সবার সামনে থাকে, ঠিক। তাহলে এটাকে কি মেনটেন করা যায় না? তার সাথে সাথে ছাত্রদের কি, অমুক স্কুলে দেখা যাচ্ছে সে আরে একটা অঙ্কের টিচার, ছাত্র সংখ্যা 3000। আর দুর্নীতি যদি বলো, আমার ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে সব থেকে বড় দুর্নীতি যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে ছাত্রদের কথা কেউ বলে না। রাইট স্যার, আমি সেই প্রসঙ্গে আসবো। তার আগে আপনার একটা গুরুত্বপূর্ণ মামলা যেটা আপনি ডিল করছিলেন, পাহাড়ের নিয়োগ দুর্নীতি, সেটা অন্যরকম একটি আঙ্গিক আছে যে রাজ্য সরকার নিজে বা এসএসসি নিজে দুর্নীতিবাজের নামে এফআইআর করেছে। সেই পুরো বিষয়টারও সলিউশন আপনি করে আসতে পারলেন কি? মানে অবসরের আগে কোন জায়গায় মামলাটা আটকে না, রাখলেন? আমি যেটা প্রথমত বলেছিলাম, এই মামলাটা যেহেতু অ্যাপিল পেন্ডিং আছে, আমি এটা নিয়ে বেশি আলোচনা করবো, পেন্ডিং মামলা। তবে খুব অবাক লেগেছিল যে দার্জিলিং তো পশ্চিমবঙ্গের মধ্যেই, ঠিকই স্যার, এডুকেশন, আমার যদি সমতলের ছেলেরা এফেক্টেড হয় শিক্ষকের অভাবে, নিয়োগের অভাবে, তাহলে দার্জিলিং এর পাহাড়ের ছেলেগুলো এফেক্টেড হচ্ছে না। আমি লাস্ট শুনেছিলাম 2025-এর যে নতুন সিলেকশন প্রসেস, তাতে দার্জিলিং এর ভ্যাকেন্সি ইনক্লুডেড নয়। কেন? কোথায়? কেউ তোমার কথা বললো না? ভ্যাকেন্সি নেই নাকি? স্কুল আছে, ভ্যাকেন্সি নেই? তাহলে সেই ভ্যাকেন্সি গুলো রেখে দেওয়া হলো কি উদ্দেশ্যে? কেন এই সিলেকশন প্রসেসের মধ্যে সেগুলোকে ইনক্লুড করা হলো না? এর কোনো ব্যাখ্যা আমি পাইনি। আসলে আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়েও বুঝতে পারেনি এর পিছনে কারণটা কি। স্যার, যারা দুর্নীতির সঙ্গে জড়িত বা যাদের নাম সরাসরি জড়িয়েছে তারা সকলেই আর জামিনে মুক্ত। সে প্রাক্তন শিক্ষামন্ত্রী হোক, এসএসসি চেয়ারম্যান হোক, সকলেই। ইভেন আপনি জানেন কালীঘাটের কাকু বা সুজয় কৃষ্ণ ভদ্র সরাসরি দুর্নীতির মামলায় জড়িয়ে যাওয়া একটি নাম। এরা কেন জামিনে মুক্ত অথচ 26,000 চাকরি চলে গেল? অপরাধীরা কি শাস্তি পেল? এরা কেন জামিনে মুক্ত, এটা আইনের প্রশ্ন। এখন যদি চার্জশিট ফাইল না পাওয়া হয়, একজন কতদিন কাস্টাডিতে রেখে দেবেন আপনি? আপনার খারাপ লাগতে পারে, তাহলে এই ব্যর্থতাটা কার? এই ব্যর্থতাটা কার? যে যাদের আপনি দুর্নীতির, তাদের বিগেস্টে অ্যালিগেশন করবেন, হই হই সারা পশ্চিমবঙ্গ তাদের দুর্নীতির কথায় ম্যাক্সিমাম ডকুমেন্টেড। তো হলো না, তাতে করে কি হলো যে তারা জামিন পেয়ে গেল। জামিন পাওয়াটা বড় কথা না, জামিন পাওয়াটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে অ্যালিগেশনটা দিয়ে আপনি শুরু করলেন, আপনার ইনভেস্টিগেটিং এজেন্সি ব্যর্থতার জন্য তারা জামিন পেল। ক্রিমিনালে তো দুটো জিনিস হয়, সেটা হচ্ছে ওই ডিফল্ট বেল না কি বলে, আমি যদিও ক্রিমিনাল মামলা করতাম না, চার্জশিট দেওয়া হলো না, বেল পেয়ে গেল, প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেল। এই সংখ্যাটাই বাদ দিয়ে যদি দেখেন তথ্যগত ভিত্তিতে, এই সংখ্যাটাতেই বেশি। এবার পাশাপাশি আপনি বলছেন 26,000 যে চাকরি প্রার্থী, তাদের দুর্দশার কথা বলছেন। দেখুন, ভিকটিম যারা, দুর্নীতির ভিকটিম যারা, তাদেরকে তো কম্পেনসেট করতে হবে। ভিকটিমোলজি তো একটা কথা আছে, ঠিক, তাদেরকে তো একটা কম্পেনসেট করতে হবে। এই ব্যাখ্যা বলতে দেখুন, এই 26,000-এর মধ্যে যদি একজন মানুষও থাকে সঠিক পদ্ধতিতে চাকরি পেয়েছিল এবং এই ব্যর্থতার জন্য যাদেরকে বারবার বলেছিল আলাদা করো আলাদা করো আলাদা করো, তাদের প্রত্যেকের চাকরি চলে গেল। আমি জানি না বিচার ব্যবস্থার উপরে বা হোল সিস্টেম স্টেটের উপরে তাদের আস্থা আপনি কিভাবে ফেরাবেন? ঠিক, আমার সত্যি জানা নেই। খুবই কঠিন প্রশ্ন। বেনিফিট অফ ডাউট আইনে কি হতে পারতো? মানে একজন নিরপরাধীরও শাস্তি হওয়া উচিত নয়, এটা স্যার আপনি বিশ্বাস করেন? কিন্তু দেখুন, এটা না ভুল কনটেক্সটে প্রয়োগ হবে, এটা ভুল কনটেক্সটে প্রয়োগ হবে। আপনি কিছু জিনিসটা বুঝতে পারছেন, সে আপনি পড়েননি গরম ভাত ও ভূতের গল্প? বোঝা যাচ্ছে আছে, কিন্তু দেখা যাচ্ছে, ধরা যাচ্ছে না। ওয়ান করতে পারবেন বাতাস আছে, বুঝতে পারছি, গায়ে লাগছে। তো
আমার মনে হয়েছে যেটা খুব আনফরচুনেট স্টেট অফ অ্যাফেয়ার। তবে আমি আশা রাখি কোনো না কোনো সময় এটার এক্সপোজার হতেই হবে। স্যার, আরো এক বিচারপতি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি একদম এই প্রসঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত নিয়ে এক প্রশ্নচিহ্ন তুলেছেন। আজকের দিনে দাঁড়িয়ে স্যার আপনি এই পুরো বিষয়টা কতটা সহমত পোষণ করেন যে ইডি সিবিআই অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হলে হয়তো এর থেকে বেটার একটা প্রোগ্রেস আমি একটা জিনিস বুঝি, আমাদের কাছে তো মামলা যখন হয়েছে আমাদের মামলা রিট সিভিল কোর্টে এভিডেন্স স্ক্যানিং, সেই এভিডেন্স স্ক্যান করে যদি সিভিল কোর্ট এই মানে রিট কোর্ট মানে সিভিল জুরিসডিকশনে এই কনক্লুশনে এসে থাকে দুর্নীতি হয়েছে, চাকরি দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি তো তাকে গিয়ে ওই মার্ডারের মতো যে মার্ডার ওয়েপন নিয়ে আসতে হবে, রিকভার করতে হবে, এই উইটনেস দাও, এভরিথিং ইজ ডকুমেন্টেড, রাইট, এভরিথিং ইজ ডকুমেন্টেড। প্রমাণ করা গেল না কেন, বা কেন চার্জশিট দেওয়া গেল না, কেন এখনো পর্যন্ত বোঝা গেল না যে কে কি বৃত্তান্ত? এইগুলো আমার ধারণা সদিচ্ছার অভাব, খুব নরম শব্দ, রাইট, খুবই নরম শব্দ, সদিচ্ছার অভাব। আর কোন ইচ্ছার প্রভাব ঘটেছিল সেটা তো আমাকে তো তাহলে ফেলুদা হতে হয়, আপনারা তো বুঝতে পারেন ফেলুদা না হলেও ইচ্ছার অভাব, প্রমাণ ছাড়া তো কোনো কথা বলা উচিত নয়। সেই ইচ্ছার অভাবটা কোন পার্সপেক্টিভে, কোন ব্যাকগ্রাউন্ডে, সেটা ভগবানই জানেন। আমরা তো ওই যে ভূতের গল্প, আবার আমি বারবার বলছি একটা অদ্ভুত ভূতের গল্পের মতো, আর বোঝা যাচ্ছে সবই, কিন্তু দেখা যাচ্ছে না কেন? স্যার যখন ছেড়ে এলেন, মানে বিচার ব্যবস্থার শেষ দিন যখন আপনি আপনার মামলাগুলোকে ছেড়ে চলে এলেন, আপনার কি স্যার ব্যক্তিগত স্তরে কোনো খারাপ লাগা? না, আমি বলি তৈরি হয়েছিল শেষের দিকটা না আমার কাছে একটা দমবন্ধকর পরিস্থিতি মনে হচ্ছিল। তার কারণ বিচারকের কাজ করতে পারে যদি তার সাথে অন্য সিস্টেম, তার অন্য ইন্টিগ্রাল পার্ট গুলো সঠিক কাজ করে। আচ্ছা, মিনিং দেয়ার বাই এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচার। বিচার ব্যবস্থা বা বিচারকরা কোনো তো দ্বীপের মধ্যে থাকেন না, এই সমাজের সব বিষয়টাই তারা এফেক্টেড হয়। আপনি বলছেন এই কাজটা এইভাবে করতে হবে, করলো না। আপনি বললেন যে আমাকে ওই কাগজগুলো দেখাও, আনলো না, 1000 রকম অজুহাতে। আপনি করবেনটা কি? যখন স্টেট তার নিজের করা এফআইআর নিজে থেকে ফাইনাল রিপোর্ট দেয়, আপনি তো আবার যদি তাকে বলেন না এটা ঠিক দেওয়া হয়নি আইন অনুযায়ী, আপনি আবার রিইনভেস্টিগেশন বা কি সব বলে ওটা করতে, কাকে বলবেন? কাকে বলবেন? আপনার সেই এজেন্সি কোথায়? কে করবে আপনার? টোটালি এটা ভীষণ হতাশজনক পরিস্থিতি। অনুভূতিটা কেমন ছিল? দম বন্ধ করা তো বুঝলাম, কি ভাবতেন প্রতিদিন? তার জন্যই যেটা হয় সেটা হচ্ছে একটা ফ্রাস্ট্রেশন, যা হচ্ছে হবে, কিছু করার নেই। যদি একজন বিচারক মনে করেন যা হচ্ছে হবে, আমার কিছু করার নেই, তার থেকে ভয়ানক সিচুয়েশন আর কিছু হতে পারে? অসহায় আত্মসমর্পণ, কিচ্ছু হতে পারে না। বিচারকরা ভগবান হতে পারে না, কখনো না। বিচারকদের ব্যাখ্যা হচ্ছে আইন নিয়ে। একটা স্কুলে কোন রকম ওয়াশরুম নেই বাচ্চাদের জন্য, একটা মেয়েদের স্কুলে একটা দারোয়ান নেই, স্কুলের মধ্যে সারাদিন বাইরের লোক, বাজারের লোক ঢুকছে, এটার কাজ বিচারকের নয়, এই কাজটা প্রশাসনের। প্রশাসনকে অ্যাক্টিভেট করার জন্য প্রপার মামলা আসলে বিচারকরা সেই অ্যাক্টিভেশনটা করতে পারেন। স্যার আপনার একাধিক পর্যবেক্ষণে সম্পূর্ণ বৈপরীত্য দেখা গেছে। মানে আমি একটু স্পেসিফিক্যালি যদি বলি, শিক্ষকদের ট্রান্সফার মামলা, সেখানে আপনি কিছু শিক্ষকদের তীব্র কষাঘাত করেছেন, এবং আপনার কোট আনকোট একটি লাইন আমি আপনাকে বলি যে বাড়ির পাশে ট্রান্সফার কেন নিতে চাইছেন
ছাত্রদের কথা কে ভাববে, এই পুরো বিষয়টার একটু আলোকপাত করতে পারেন? দেখুন, ট্রান্সফার এই সম্বন্ধে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, ট্রান্সফার ইজ এ ইনসিডেন্ট অফ সার্ভিস। যদি না তোমাকে কোনো পার্টিকুলার রুল বা আইন এই ট্রান্সফারটা রেগুলেট করে, তুমি কি বলতে পারো যে একটা রুল আছে, এই রুল অনুযায়ী আমাকে এখানে ট্রান্সফার করতে হবে বা করতে পারো। এই ট্রান্সফার পলিসিটা যদি এরকম করে একটা রুল দিয়ে কনফাইন করা হয়, জিনিস শুনতে বা বুঝতে ভালো, কিন্তু এটা ব্রিড করে অনেক সিচুয়েশন। উচ্চশ্রী বলে একটা পোর্টাল চালু হয়েছিল ট্রান্সফার সংক্রান্ত বিষয় নিয়ে। বিষয়টার পোর্টালটার মডিউলটা খুব সুন্দর ছিল, কিন্তু সেটার ব্যবহার এত অপব্যবহার হলো। কেন অপব্যবহার হয়েছিল? মানে কি 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 জিনিস আপনাকে দেখে মানে আপনি শক? আমি যেরকম বলি, স্কুলে একটি মাত্র অঙ্কের টিচার কি দুটি অঙ্কের টিচার, ইটিআর অনুযায়ী সেখানে থাকা উচিত 4 জন। একজনকে স্কুল নো অবজেকশন দিয়ে দিল, সে পড়তে পারে। এবং সে কি করে যে কলকাতার একটা স্কুলে চলে আসলো যেখানে ছাত্র সংখ্যা টোটাল 30, টিচার রুমে যত টিচার আছে তার থেকে ক্লাসরুমে ছাত্রের সংখ্যা কম। তোমরা গিয়ে খুঁজে দেখো, এরকম স্কুল অনেক পাবে। ফলে সেই পোর্টালটা বন্ধ হয়। আমি যেটা বলতে চেয়েছিলাম যে এটার একটা রেশনালাইজেশন করো, বোধহয় একটা রেশনালাইজেশন পলিসিও হয়েছিল যে একটা ডিস্ট্রিক্টের মধ্যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন, যে এই স্কুলে ছাত্র সংখ্যা অনুযায়ী এখানে এই টিচার যাবে। যে আমি বলছি ওয়েবসাইটে যেটার কথা বলেছিলাম না একটু আগে, সেটা আমার ওই অবজেক্টিভও ছিল একটা। আমি কেন ছিলাম এগেইনস্টে, যেসব গ্রাউন্ডে, যেন একটা গ্রাউন্ড ছিল হেলথ গ্রাউন্ড, এখন এটাতে একজন সবাই এসে বলছে আমার একমাত্র ছেলে দেশের ওখানে থাকে, বাবা মাকে দেখতে হবে, আমাকে ওখানে, আমি এখানে থাকবো। এবার স্কুলে যখন তুমি চাকরি নিয়েছ, তুমি তো নিজে চোখ কান খোলা রেখেই অপশন দিয়েছিলে যে আমি ওই জোনে চাকরি করব। কথা হচ্ছে ছাত্রদের, আমার কাছে যেটা ছিল, ছাত্রদের চাহিদাটা আমার কাছে ছিল মেইন কনসিডারেশন। যদি দেখা যেত, যার জন্য মিউচুয়াল ট্রান্সফারে আমি কোনোদিন অবজেক্ট করিনি। একজন যাবে, একজন আসবে, স্কুলটা শিক্ষকহীন হবে এবং আমি কখনোই এটা ভুল ব্যাখ্যা হবে, যার প্রয়োজন আছে। এরকম অনেকজন পাওয়া গেছে যে হঠাৎ করে কোন একটা অ্যাক্সিডেন্টে তার অঙ্গ হানি হয়েছে, সে যেতে পারবে না, আমি ট্রান্সফার অর্ডার দিয়েছি। কিন্তু কোনটায় আমার আপত্তি ছিল, যে সবাই যদি আরবান সোসাইটি, সিটি এর প্রিভিলেজ পাওয়ার জন্য গ্রামের স্কুলগুলো ছেড়ে দিয়ে চলে আসো, হ্যাঁ, এটা তো you cannot make judiciary as a part of it. এটা একটা অদ্ভুত ফিচার। হাজার হাজার ট্রান্সফারের মামলা, এবং ট্রান্সফার ব্যাখ্যা যদি করা হয়েছে as a matter of right, I humbly beg to differ. ট্রান্সফার কারোর রাইট হতে পারে না। ট্রান্সফার এমপ্লয়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী, আমাকে আমার এমপ্লয়ার কোথায় ব্যবহার করবে এটা তার প্রেরোগেটিভ। এই কন্ট্রোলটা যদি এমপ্লয়ারের হাতে না থাকে, তাহলে কিছুতেই তার বেস্ট, তার ম্যাক্সিমামটা সে ইউটিলাইজ করতে পারবে না। এটা একটা বড় জায়গা, দুর্নীতির জায়গা, যে কেউ একটু ধরা করা করে একটু স্কুল বাড়ির সামনে চলে গেল, অথচ এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছেন শিক্ষকরাই। হ্যাঁ, শিক্ষকরা, এটা খারাপ লাগার জায়গা তো স্পেশালি। নিঃসন্দেহে। যেরকম আমি মনে আছে কোন একটা সিলেকশন প্রসেসে 2016 বা তার আগে চাকরি পেয়েছি, আমাদের কন্ডিশন একটাই, তুমি কিন্তু ট্রান্সফার চাইতে পারবে না। চাকরি পেলে তারপরে তুমি 2 বছর চাকরি করার পরেই বললে আমাকে কলকাতার মধ্যে নিয়ে আসা হোক। এটা এমনও হয়েছে, আপনার গ্রাউন্ডটা কি জায়গায়, আমার মেয়ে একটাই ছেলে কি একটা মেয়ে, তাকে দেখাশোনা করার কেউ নেই, কি করে আপনার একটা ছেলে, স্কুলের ছাত্র সংখ্যা কত, 540, ওই 540টা আপনার সন্তান নয়। এইগুলো
খুবই বেদনাদায়ক। আমি আবার বলছি, সমাজে যদি একটা কোনো একটা সিস্টেম প্রেভেলেন্ট থাকে, তাহলে শিক্ষক, বিচারক, আইনজীবী কেউ তার মুখে নয়। সমাজটা প্রকৃতি তার যেরকম একটা সিভিল সোসাইটি যেরকম ভাবে থাকা উচিত, সেরকম ভাবে থাকলে, সিভিক সোসাইটি যেরকম ভাবে থাকা উচিত সেরকম ভাবে যদি, জানি না কোনোদিন স্বপ্নে দেখবো হয়তো যদি সেরকম হয়, তাহলে হয়তো এরকম সিচুয়েশন পাওয়া যাবে। তবে হ্যাঁ, এইগুলোকে ইন্ডালজ করা, এটা আমার মনে হয় একদম উচিত না। স্যার, আপনি বহু ক্ষেত্রে আমরা বহু ভিডিও দেখেছি যেখানে যেতে যেতে আপনি কোনো স্কুলে ঢুকে গেছেন। আমি উত্তরবঙ্গেরই দুটো স্কুলের ভিডিও দেখছিলাম, যেখানে স্কুলে ঢুকে শিক্ষকদের সঙ্গে কথা বলছেন, ছাত্রদের দুরবস্থা দেখছেন। না, এর একটা ব্যাকগ্রাউন্ড আছে। এর ব্যাকগ্রাউন্ড কি, জেলা বা জায়গাগুলো তো খুব ছোট। একটা জায়গায় বুঝেছিলাম সবাই, যখন আমার সময় দুর্নীতি, শিক্ষা দুর্নীতি নিয়ে ব্যাপক মামলা, রেগুলার মামলা, আমরা বুঝলাম তো, কিন্তু যারা রিসিভিং এন্ডে, ছাত্রদের কথা কে বলছে? কেউ নয়। ছাত্রদের কথা তো কেউ বলছে না। একটি স্কুল হাওড়ায় আমার মনে পড়ছে, আমি বললাম ঠিক আছে, এটাকে একটা মডেল করা যায়। একজন শিক্ষক ট্রান্সফার চেয়েছিল। আমি বললাম, তুমি তো বোধহয় হিস্ট্রি কিছু হবে। আমি বললাম যে তুমি তো একমাত্র হিস্ট্রি, চলে গেলে কি করে হবে? ঠিক আছে, স্কুলটা ভালো হয়ে গেলে তুমি সেটা থাকবে? তো ওখানকার হেডমিস্ট্রেস নিজে এসে মামলা করতে, সেই স্কুলে ডিআই কে বলে, যদিও ডিআই ভদ্রলোক, আমি বলবো তাদেরও অনেক চেষ্টা থাকে, তারা যে একেবারে অমানুষ তেমন তো নয়, তাদেরও তো সেন্সিটিভিটি অনেক কিছু থাকে, কিন্তু তাদেরও তো লিমিটেশন আছে, ফান্ডের লিমিটেশন, ডিসিশন মেকিং এ তাদেরও লিমিটেশন আছে। তো সে যখন গিয়ে বলল যে এরকম ব্যাপার, তখন সেই স্কুলে, মেয়েদের স্কুল, সেই স্কুলকে বাথরুম থেকে শুরু করে সবকিছু, মিড ডে মিলের যে ডাইনিং হল সেটাকে করা। তো আমার মনে পড়ছে এই স্কুলটা বোধহয় স্টেশনের কাছাকাছি, সেটা ছিল সবার সাইকেল স্ট্যান্ড, সারাদিন লোক ঢুকছে, সারাদিন লোক বেরোচ্ছে, হায়ার সেকেন্ডারি অব দি স্কুল। এটা কিরকম? তো দিদিমণি বললেন যে আমার তো ক্ষমতা নেই, আটকাবো কি করে, আমার তো দারোয়ান ফারওয়ান কিচ্ছু নেই। তখন ওখানকার রুরাল এসপি কাউকে অনুরোধ করে একটা সিভিক ভলেন্টিয়ার স্কুল আওয়ার্সে যাতে স্কুলের গেটে দেওয়া যায় সেই ব্যবস্থা করা হয়েছে। এবং আমি আবার বলছি, এগুলো বিচারকের কাজ। এইটা যেরকম, তারপরে জলপাইগুড়িতে আরেকটি গার্লস স্কুল, প্রচন্ড ঠান্ডায় আমি দেখেছি বাচ্চারা মাটিতে বসে ক্লাস করছে, কারণ স্কুলটির এতই নাম, সবাই সেখানে ভর্তি হতে চায়। কিন্তু একটু দূরেই একটা প্রাথমিক স্কুল, সেটা কোনো ছাত্রী নেই, ফাঁকা পড়ে আছে। আমি বললাম যে কেন আপনারা ওইটাকে, ক্যাম্পাসটাকে এখানের জন্য ব্যবহার করছেন না? অসুবিধা আছে, মিড ডে মিল প্রোগ্রামটা দুটো জায়গায় হয়ে যাবে, তারপর স্কুলের কোডের ডিফারেন্স হয়। এখন এগুলো ওই ফসকা বাঁধন, আলগাগের কিসব বলে না, এটাতে করা যায় না তা তো নয়। এতে ইন্টারনে যেটা দরকার, আমি এটা নিয়ে মিটিং করেছিলাম, জিপিএসসি চেয়ারম্যান বা অন্যান্য রিকোয়েস্টও করেছিলাম, নতুন বিল্ডিং করে আছে, একটু ব্যবস্থা করুন যাতে করে দুটোকে এক জায়গায় করা যায়। আমি কেন এই কথাগুলো বলছি, কোথাও যেন একটা ভয়ানক ল্যাথার্জি বা অনিচ্ছা পুরো সিস্টেমটার মধ্যে, যদি এটাকে কি করা যায় না, এটা আমি বিশ্বাস করি না। স্যার, স্কুলে আমরা দেখি যে ক্যাম্প করা হয়, নির্বাচনের সময় সেই স্কুলগুলোকে ব্যবহার করা হয়, পঠন পাঠন বন্ধ থাকে। আচ্ছা, খুব মজার একটা ব্যাপার, সেটা হচ্ছে এটা আমার সত্যি সত্যি আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। ছুটি, স্কুল ছুটি, আর ছুটি কি জন্যে? গরম পড়েছে। ছুটি স্কুল, আজ গরম পড়েছে, আজ ঠান্ডা পড়েছে। ঠান্ডা কোথায় পড়েছে? বুঝলাম উত্তরবঙ্গে ঠান্ডা পড়েছে, দক্ষিণবঙ্গে স্কুল বন্ধ। দক্ষিণবঙ্গে গরম হয়েছে, উত্তরবঙ্গে স্কুল ছুটি। যে স্কুল ছুটি হওয়াতে খালি ছাত্রছাত্রী যায়, তাতে করে স্কুলের গুরুত্ব কমে আসছে।
আচ্ছা, এটা কি বোঝার থাকে না যে স্কুলের গুরুত্ব কমবে, ছাত্রছাত্রীর মনে কি ইম্প্যাক্ট হয়? তার ফলাফল হচ্ছে মাধ্যমিকের পরে ছাত্ররা বই ছুঁড়ে ফেলে রাস্তায়। কুচি কুচি করে ফেলে দিচ্ছে। এটা তারই ফলাফল। রাইট। ঠিক জুডিশিয়ারির প্রতি রেসপেক্টফুল হওয়ার কথা একটু আগে বলছিলাম, শিক্ষকের প্রতি রেসপেক্টফুল না হলে প্রথমত শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা কোনোটাই টিকতে পারে না। আপনি দেখুন, খুব তোমাকে এদিকে বলি যে শিক্ষক সে কি করবে, হেডমাস্টার এখন যে প্রিভেলিং সিচুয়েশন, তাকে কি করতে হয়, মিড ডে মিলের চাল ডালের হিসাব রাখতে হবে নিক্তিতে। কেন সে জানে যে যদি একটু ভুল করি তাহলে এটা থেকে কোথায় গিয়ে তার হতে পারে, কি এফেক্ট হতে পারে। টিচাররা বিভিন্ন প্রজেক্টের শুনেছি প্রজেক্ট শিট করেন, এই প্রজেক্ট সেই প্রজেক্ট হেন প্রজেক্ট, পড়াশোনার ফোকাসটা কোথায়? তিনি যে ছাত্রের প্রতি নজর দিবেন সেটা কোথায় তার? কেন এই সেকশনটাকে এইভাবে ব্যবহার করা হবে? শিক্ষকের সোশ্যাল স্ট্যাটাস এই জায়গায় নেমে আসবে কেন? এ তো খুব আগের দিনের কথা নয়। দেখলে একটা সিনেমা গুলো দেখলো, পুরোনো বাংলা ছবিগুলো দেখলেও বোঝা যায় শিক্ষকের কি সামাজিক মর্যাদা। রাইট। সবাই ভয় পেতেন, আমি সম্মান করতেন। আমি 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 জানতাম, আমাকে আমার বাড়ির বড়রা, আমাদের মামাদের কাছে শুনেছি, শিক্ষকের সামনে দিয়ে সাইকেল চালিয়ে যাওয়াটা একটা ভয়ানক অপরাধের ব্যাপার ছিল। হেঁটে সাইকেল নিয়ে যাও, শ্রদ্ধা জানো, শ্রদ্ধা করো। তো পুরো সমাজে যে শ্রদ্ধার অবনমন, তার রিফ্লেকশন ওখানে। আগে একটা মাস্টারমশাই যখন স্টেটের সাথে ইন্টারাকশন, স্টেটের সাথে যে কোনো অর্গানাইজেশনে ইন্টারাকশন আসছে, ধরো থানায় গেছে করতে বা কোনো একটা কমপ্লেন করতে, দারোগাবু তাকে যথেষ্ট সম্মান দেখাতেন। এখন যেরকম শিক্ষক নিজের সম্মান সেটা রাখতে পারে না। দেখুন, সব সমাজে সব রকম প্রফেশনে বাজে লোক থাকবেই, কিন্তু আমরা সেটা ধরে নেবো কারণ ইন জেনারেল তাদেরকে তো সম্মান দিতে হবে, তবে না আপনি এক্সপেক্ট করতে পারেন তারা ইন্টিগ্রেটেড ফিল করবে সিচুয়েশনটার সাথে। নির্বাচন হবে, সেন্ট্রাল ফোর্স কোথায় থাকবে? স্কুলে। সেন্ট্রাল ফোর্স নির্বাচনের পরেও 1 মাস থেকে গেল, স্কুলেরও কি হলো স্কুলই জানে, কেউ খোঁজই রাখলো না। আপনি জানেন, আমি এই পুজোর ছুটির সময় বোধহয় একটা ডিভিশন বেঞ্চে বসে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন আমার কাছে আসে। স্কুলের মাঠে সারা রাত্রি ব্যাপী 15 দিন অনুষ্ঠান চলবে। কোনো একজন লোকাল ফুটবলার এক মামলা করেছে। তাতে যদি আপনি যে অনুষ্ঠানগুলো চলবে তার পোস্টার দেখেন, আপনার মনে হয় এটা বাংলার গ্রাম নয়, এটা বোধহয় কোনো উত্তর ভারতের ভিতরে কোনো একটা গ্রামে এটা অনুষ্ঠান হচ্ছে। এবং সেখানে সারা রাত্রি চলবে। স্কুল বা শিক্ষা কে পারমিশন দেবে? হেডমাস্টার। তখন আমি বলতে বাধ্য হলাম, হেডমাস্টার এই ধরনের পারমিশন দিলে তার বিরুদ্ধে যেন ডিসিপ্লিনারি মানে তুমি কালী পুজোর পরের দিনই প্যান্ডেল করবে। আমি জানি না কিভাবে ইমপ্লিমেন্ট করেছে। স্যার, তারাও তো এই সিস্টেমের ভিকটিম হয়ে যাচ্ছেন। মানে ধরুন, পলিটিক্যাল পার্টি যদি হেডমাস্টারকে বলে, আপনি করতে পারবেন না। অফকোর্স এই পরিস্থিতিতে আপনি যদি নিজের পরিসরে আপনি যদি কোনো সুযোগ নিতে যান, তখন তো আপনাকে তাদের কথা শুনতেই হবে। দেখুন, আমি প্রায় বিশ্বাস করি সততা আর উইজডমের কাছে আপনাকে মাথা নামাতে হবেই। হ্যাঁ, শিক্ষকদের ভাবার সময় এসছে যে সব সমস্যা বোধহয় আমরা অ্যাভয়েড করতে পারবো না। যে ছোট ছোট জায়গাগুলো, আমি খুব বড় জায়গা বলছি না, ছোট ছোট জায়গাগুলো খালি শিক্ষকই নয়, সব মানুষের একটা নিজস্ব পরিসরে প্রতিবাদের বৃত্ত করে তোলা উচিত। তা না হলে সে ভাবতে পারবে না। এটা খুব সহজ ব্যাপার। আসলো
তাকে আমি কিছু উৎকোচ দিয়ে দিলাম, ব্যাপারটা মিটে গেল। মেটে না সেখানে। স্যার বর্তমানে কিছু ভুল দেখলে আমরা এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা দেখতে পাই। তার মানে তা ভয় পাচ্ছি। শিক্ষিত ভদ্র মানুষদের যে জায়গা থেকে বিচ্ছিন্ন করা, ডিসিশন মেকিং প্রসেস হিসেবে বিচ্ছিন্ন করার একটা চেষ্টা সাকসেসফুল। একটা মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে দেখলো, সাধারণ আমি একটা উদাহরণ দিই, গাড়ির দরজাটা খুলে রাস্তার মধ্যে এক গাদা পানের পিক বা ওই পান পরাগের পিক ফেলে দিল। আপনি তার পাশ দিয়ে যাচ্ছেন, একটা প্রশ্ন করুন, এটা কি করলেন ভাই? সুন্দর না, আমি কি করবো বলুন? করলে আবার কোন রাজনৈতিক দল এসে যাবে? আসবে। কিছু জায়গায় আছে আপনি প্রতিবাদ করতে পারেন, কিন্তু যদি মনে করেন যতক্ষণ না জিনিসটা আমাকে টাচ করবে, আমি কেন শুধু শুধু করতে যাব? এইখান থেকেই কিন্তু আপনি অন্যদের ইনভাইট করছেন টু ইন্ট্রুড ইন ইউর লাইফ। আজ হোক কাল হোক, সে আপনার জীবনে ইন্ট্রুড করবেই করবে। আপনার কথা শুনে অনেকে প্রশ্ন করতেই পারেন, রাজনীতিতে কবে আসছেন? দেখুন, আমি দলীয় রাজনীতিতে একদম বিশ্বাস করি না। আমি রাজনৈতিক সচেতন, কেননা আমার বিশ্বাস আইনজীবীরা রাজনৈতিক সচেতন না হলে তারা আইনসভা থেকে যে আইন বেরোয় সে আইন ব্যবসার সাথে তারা যুক্ত। সুতরাং তারা রাজনৈতিক সচেতন হতে বাধ্য। এবং আমার একটা ব্যক্তিগত পারসেপশন, আপনার রাজনৈতিক ধ্যান ধারণা হোক, বিশ্বাস হোক, তার জন্যে যে পরিস্থিতি প্রয়োজন, যে অবস্থান আপনার, সেই অবস্থানে ইউ আর নট সুটেবল ফর এনি অফ দি প্রিভেলিং পলিটিক্যাল পার্টিস। কারণ আজ কিন্তু আপনি এই প্রশ্নটা এই কারণে করলেন যে রাজনীতি এবং সততা, ভদ্রতা, এগুলো দুটো একসাথে যায় না। এটাও কিন্তু ভয়ানক একটা ডেঞ্জারাস একটা ইন্ডিকেশন টুয়ার্ডস এ ডেমোক্রেটিক সোসাইটি। যে আমি ভারতবর্ষের কনস্টিটিউশন এর প্রতি শ্রদ্ধাশীল, সুতরাং আমি যদিও রাজনীতি করি না, আমি বলতে বলছি যারা করেন তাদের তো এই পেরিফেরির মধ্যেই ঘুরতে হবে। কিন্তু দলীয় রাজনীতি করতে গেলে অনেক মানুষ আছেন, তারা নট ফিট টু ফর দিস পলিটিক্স। তার জন্যই যেটা হয় যে, আপনি কি মনে করেন আজ যারা রাজনীতি করছেন তারা রাজনীতিক? তারা কি রাজনীতিক? আপনি কি মনে করেন আপনি এক্স অমুকের এমএলএ, তারা কি রাজনৈতিক ব্যক্তিত্ব না? এই বিষয়টা সম্পূর্ণ আলাদা। সমাজ বিজ্ঞান, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কে বুঝতে গেলে অনেক পড়াশুনো করতে হবে। মানুষকে বুঝতে গেলে অনেক গভীর পড়াশুনো করতে হবে, বুঝতে হবে। রাজনীতি মানে ওই একটা টুলের উপরে দাঁড়িয়ে 5টা বক্তৃতা করে দিলাম, 50,000 ভোট পেয়ে গেলাম, সেটা রাজনীতি নয়। তো আমি নট ফিট টু এনি দলীয় রাজনীতি, প্রিভেলিং দলীয় রাজনীতি। তবে হ্যাঁ, আমি আবার একটা কথা বলছি যে যদি আমার প্রতিবাদের জায়গায় আসতে হয়, আমি করবই। বাচ্চা একটা সভ্য সমাজের লক্ষণ। হাউ ইট ট্রিটস ইস children, how it treats its women, how it treats its elder persons. এটা তো একটা civilized society manifestation. আমি কি বসে বসে দেখবো যে একটা বাচ্চা ছেলে সেই স্কুলে গেলে বসার জায়গা পায় না? একটা ছেলে, হ্যাঁ, তার ফরম্যাটটা কিভাবে করব সেটা অন্য। ফরম্যাট যে সবসময় একরকমই হবে তার কোনো কথা নেই। আপনার ব্যক্তিগত পরিসরে যদি আপনি আপনার প্রতিবাদটা রেজিস্টার করে, সেই প্রতিবাদটা তার মতো ফরম্যাট অটোমেটিক্যালি নেবে। এবং আমি বিশ্বাস করি যে এই যে দলীয় রাজনীতির বাধ্যবাধকতা,
মানুষকে বোঝানো যে তুমি প্রতিবাদ করতে গেলে তোমাকে একটা দলে থাকতে হবে, এটাও একটা খুব বড় ধরনের চালাকি, মানুষকে রাজনীতি বিমুখ তৈরি করা। আজকে একটা ভালো ছেলে, সে ফিল করছে যে না, আমার চারপাশে যা হচ্ছে ঠিক হচ্ছে না, কিন্তু সে জানে আমি কোনো রাজনৈতিক দল করলে বাপরে বাপ কি সব জিনিসপত্র, সে করতে পারবে না। সে তখনই নিজেকে গুটিয়ে নেয়, আর প্রকৃতির নিয়ম অনুযায়ী সেটা তো আর ভ্যাকুয়াম থাকে না, সেটা দেখো পলিউটেড এয়ার সেটাকে ফিল আপ করে। স্যার, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যখন সিটিং জাজ অবস্থায় অবসর নিয়ে রাজনীতিতে এলেন, আপনি কি চমকে গেছিলেন এই সিদ্ধান্তে? এবারে ব্যক্তিগত সিদ্ধান্ত, এটা নিয়ে আমার কিছু বলার নেই, ওটা ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আমি ব্যক্তিগতভাবে দলীয় রাজনীতিতে বিশ্বাস করি না। অ্যাটলিস্ট যা প্রিভেলিং দলগুলো, রাজনৈতিক দল, ভারতবর্ষে প্রিভেলিং রাজনৈতিক দল, আমি দলীয় রাজনীতিতে বিশ্বাস করি না। স্যার, 2026-এর বিধানসভা নির্বাচন 2 মাস পর যদি কোনো রাজনৈতিক দল আপনাকে প্রার্থী হওয়ার অফার করে, উত্তরটা কি হবে? উত্তর তো এটাই, I do not want to share dais with the people, those who have already been branded otherwise by the people of our country. তাদের সাথে এক মঞ্চ শেয়ার করার কোনো ইচ্ছে আমার নেই। অথচ স্যার, আপনি সারা জীবন একটা সিস্টেমকে ফলো করেছেন, কিন্তু মানুষের কাজ করার জন্য একটা যে সিস্টেম, পার্লামেন্টারি ডেমোক্রেসি, দ্যাটস অলসো এ সিস্টেম, না, সেটাকে মেনে চলতে হবে বা তার মধ্যে থেকে গিয়েই আমাকে ভালো জায়গায় পৌঁছাতে হবে, সেই বিশ্বাসটা হোপফুলি বেটার চয়েস উইল কাম। জনগণ বুঝবে, বেটার চয়েস উইল কাম, আসবেই। কেননা তার নিজের পরিজনিত নোংরা পরিবেশকে পরিচয়, আমার নিজের কারণেই আমার রুমটাকে পরিষ্কার করতে হবে, আমার নিজের কারণেই আমার নিজের রুমটাকে পরিষ্কার করতে হবে। কেউ চেষ্টা করবে তার মধ্যে অস্থিরতা থেকে দল করে না দল করে, আমি সবসময় দল করাকেই মানে তার নিজস্ব ওই একটা কি বিখ্যাত কথা, যার প্রতি আমার ভয়ানক অ্যালার্জি আছে, পলিটিক্যাল কেরিয়ার, পলিটিক্স কারণ কেরিয়ার হয় নাকি, তো সেইটা আমি মনে করি না। হয়তো কোনো কিছু করার তাগিদে অনেক সময় হয় না, শুধু আমাদের ইতিহাসও আছে যে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য নেতাজিকে তো জার্মানদের সাথে হাত মেলাতে হয়েছে, তাই বলে কি নেতাজি কন্ডেমড ক্যারেক্টার? তা তো নয়। সেরকমই কোনো কৌশলগত কারণে অনেকেই অনেক রকম করে ভাবছেন। তবে আমার নিজস্ব পারসেপশন যে ভারতবর্ষের দলগুলি সম্বন্ধে, সাধারণ মানুষের দলীয় রাজনৈতিক দলগুলো সম্বন্ধে মানুষের ধারণা যে স্তরে, তাতে করে খুব মুশকিল কোনো যার নিজস্ব একটা ধ্যান ধারণা আছে, তাকে মানে ওই গড্ডালিকা প্রভায় গা বসানো, সে টিকতে পারবে না। স্যার, হোয়াট নেক্সট? মানে সুপ্রিম কোর্টে ফের আইনজীবী হিসাবে লড়ছেন প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু। হ্যাঁ, সেটা তো একটা আছেই, কারণ তার প্রধান কারণ হচ্ছে, আমি মনে করি সুপ্রিম কোর্টের আইনজীবীদের ইনফ্লেটেড ফিজ, সেটা দেওয়ার ক্ষমতা আমার বাংলার গরিব মানুষের নেই। আমি চাই মানুষ আদালতমুখী হোক তার নিজের রাইট আদায় করার জন্য, আর আদালতকে এটা এনশিওর করতে হবে সে যেন অযথা হয়রানির শিকার না হয় আইনজীবীদের। কারণ আমি মনে করি আইনজীবীরা হচ্ছে দি স্ট্রংগেস্ট কলাম অফ দি সোসাইটি, রাইট? স্ট্রংগেস্ট কলাম। কোর্ট ইজ মেন্ট ফর lawyers, not for the judges, not for the litigants, not for the anyone else. তো আইনজীবীদের কিন্তু তাদের এই পরিস্থিতিতে, ইট ইজ আ ডিমান্ড অফ আওয়ার সোসাইটি, ডিমান্ড অফ নেশন, আইনজীবীদের এগিয়ে আসতে হবে। এবং বাংলার আইনজীবীদের পক্ষে তো বটেই, আমাদের কিসব আইনজীবীরা ছিল। আমি খুশি সিআর দাসের জীবন পড়ছি, ভাবা যায় আমরা কাদের উত্তরাধিকারী, ভাবা যায় আমার বাচ্চার শিশুটা ছেলেবেলায় সুকুমার রায় পড়ে বড় হচ্ছে, সে ছবি দেখছে গুপি গাইন বাঘা বাইন হীরক রাজার দেশে। হ্যাঁ,
বলো তো দেখি ভারতবর্ষের কোন শিশু এই প্রিভিলেজ? তারপরে সেই শিশুটা কি, সেই শিশুটা স্কুলে গিয়ে এমন টিচার পাবে সে 2+2 4 লিখতে গিয়ে 6 লেখে। সে কেন ভিকটিম হবে এই সিস্টেমের? আমাদের সর্বভারতীয় স্তরে ভারতবর্ষ, বাংলার যে মুখ, বাংলার যে সম্মান, আমরা সবাই জানি আজকে আমাদের অবস্থানটা কোথায়। হ্যাঁ, তবে সিচুয়েশন এত গ্লুমি নয়, আমার বিশ্বাস এখনো ভালো ছেলে পেলে আছে। অভাব বলে না যে কানেকশনের, কোথাও একটা ল্যাক অফ কানেকশন, এবং এই মুহূর্তে সোসাইটির যে প্রিভেইলিং ট্রেন্ড, সেই ট্রেন্ডে তারা চাপা পড়ে যাচ্ছে। আর অ্যাকসেপ্টেবিলিটি, যেগুলো বাঙালি সমাজ কোনোদিন ভাবতে পারতো না, সেগুলো তাদের মধ্যে মানে সেটা একটা অ্যাকসেপ্টেবিলিটির জায়গায় আসছে। রোজ রোজ সে দেখে আসছে, মেনে নিচ্ছে, বাধ্য, দেখতে পাচ্ছে আরে এটা তো হয়, তাহলে এটা নিয়ম, স্বাভাবিক, এটাই নিয়ম, এটাই নিয়ম। কিন্তু এটা তো নিয়ম নয় ভাই, এটা তোমাকে তোমার ব্রেনকে প্রিএম্প্ট করছে একটা সিস্টেম। তুমি ক্ষতিগ্রস্ত যেটা হচ্ছে সেটা তোমার ওই লাইফস্টাইলটা তোমার কিন্তু মস্তিষ্ককে সে প্রিএম্প্ট করছে। এইটা আমার সার্বিক একটা ধারণা। তবে আমি খুব হোপফুল, যারা রিয়েলি, আমি যদি আইনজীবীদের কথা বলি, ভীষণ স্ট্রং একটা সেকশন আছে, তারা এই মুহূর্তে হয়তো একটা চাপা পড়েছে ধুলোর আন্ডারে, ধুলো সরে যাবে, সে ধুলো থাকবে না। মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। এই অন্ধকার অংশ নিয়ে কথা বলতে বলতে প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু শেষ মুহূর্তে সূর্যালোক অর্থাৎ আলোক ছটার একটু আভাস, একটু রশ্মির বিকিরণ আমাদের সামনে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন। এটাই হয়তো ভবিতব্য। চিরকাল অন্ধকারের অন্ধগহ্বরে এই বাঙালি জাতি অন্তত ডুবে থাকবে না, তা বিশ্বাস করছেন বিশ্বজিৎ বসু। তবে কবে, সময়টা আসবে কিভাবে, এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে বর্তমান সময়ে। দেখতে থাকুন শিবম দাস পডকাস্ট। অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাদেরও। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।